প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। ভিতরে বাইরের আজকের অষ্টম পর্বে আমি আব্দুর রাজ্জাক স্বাধীনতার সূর্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসুন আমরা পরের পর্বে আমরা চলে আসি। 2004 সালে এই ঘোষণাটি দালিলিক কোনো প্রমাণ না থাকার কথা বলে উল্লেখিত বই থেকে তা বাদ দেওয়া হয়। 25 মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর অভিযানের পর ইস্ট পাকিস্তান রেডিওর চট্টগ্রাম কেন্দ্রের বাঙালি কর্মকর্তা বেতারের মাধ্যমে কিছু করার পদক্ষেপ নেন। চট্টগ্রামের সন্ধ্যায়নের মধ্যেই তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে সেখান থেকে কিছু প্রচার করতে উদ্যোগী হন। সেখানকার বেতার কেন্দ্রের বাঙালি কর্মকর্তা কর্মচারীরা মিলিত হয়ে সিদ্ধান্ত নেন যে বেতারে কিছু না কিছু বলা অত্যন্ত প্রয়োজন। তারা সবাই মিলে স্বাধীনতা ঘোষণার একটি খসড়া তৈরি করেন। 26 মার্চ বেলা 2টায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তারা সেই খসড়াটি নিজেদের কণ্ঠে প্রচার করেন। পরবর্তী সময়ে সেই ঘোষণা চট্টগ্রামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান পাঠ করেন। তার ভাষণটি সেদিন 5:30, 4:30, 5টার দিকে পুনঃপ্রচার করা হয়। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এমন কথা বলা হয়েছিল। তবে প্রথমে যে ঘোষণাটি পাঠ করা হয়েছিল তার থেকে পরবর্তী সময়ে পাঠ করা ঘটনার একটু আলাদা ছিল। এ সময় বেতারের কর্মীরা দুটি বিষয় নিয়ে চিন্তা করতে লাগলেন। প্রথমত, যদি কোনো সামরিক ব্যক্তিকে দিয়ে এই কথাগুলো বলানো যায় তাহলে এর প্রভাব আরও ব্যাপক হবে। দ্বিতীয়ত, নতুন চালকৃত বেতার কেন্দ্রটি নিরাপত্তা প্রদানের জন্য সামরিক বাহিনীর লোক প্রয়োজন। তারা জানতে পারলেন সেনাবাহিনীর বাঙালি সৈনিকেরা চট্টগ্রাম সেনানিবাস থেকে বিদ্রোহ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করছে। তারা খোঁজ নিয়ে আরও জানতে পারেন যে মেজর জিয়াউর রহমান নামের একজন ঊর্ধ্বতন বাঙালি কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অন্যান্য কর্মকর্তা, সৈনিক সহ পটিয়ায় রয়েছেন। 27 মার্চ সকাল 10টার দিকে এসব বেতার কর্মী পটিয়ায় যান। তারা মেজর জিয়াকে বেতার কেন্দ্রের প্রতিরক্ষার জন্য কিছু বাঙালি সেনা সদস্য নিয়ে সাহায্য করার অনুরোধ জানান। মেজর জিয়া সঙ্গে সঙ্গে এ ব্যাপারে সম্মতি দেন। এই সময় তাদের মধ্যে কেউ একজন মেজর জিয়াকে অনুরোধ করে বলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার একটি ঘোষণা তিনি পড়তে রাজি আছেন কিনা। মেজর জিয়া বেশ আগ্রহের সঙ্গে এই প্রস্তাবে রাজি হন। তিনি পটিয়া থেকে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে প্রথম যে ঘোষণা দিয়েছিলেন সেটা ভুলভাবেই দিলেন, কারণ তিনি প্রথম ঘোষণা নিজেকে প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছিলেন। পরে সংশোধন করে মেজর জিয়া বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সেটি টেপে ধারণ করা হয় এবং 27 মার্চ সন্ধ্যার কিছু আগে তা পুনঃপ্রচার করা হয়। আর এভাবেই আমাদের মুক্তিযুদ্ধের প্রকাশ ঘটল। রেডিওতে আমি মেজর জিয়ার ঘোষণা শুনেছি। আমি ওই সময় জিয়াকে চিনতাম না, তবে এই ঘোষণায় আমি স্বস্তি বোধ করলাম এবং আশ্বস্ত হলাম যে অন্তত মেজর পর্যায়ের একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই যুদ্ধে জড়িত হয়েছেন। আমি পরে শুনেছি চট্টগ্রামে আওয়ামী লীগের সভাপতি শিল্পপতি এম আর সিদ্দিক ও সাধারণ সম্পাদক এম এ হান্নানও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘোষণায় সারা বাংলাদেশের মানুষ শুনেছে। আমার ধারণা আমার মতো অনেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এই ঘোষণা শোনার পর তারাও আরও উৎসাহিত হলেন এবং দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন যে তারা যুদ্ধে অংশগ্রহণ করবেন। স্বাধীনতা অর্জনের জন্য যে যুদ্ধ আমরা আরম্ভ করেছি তা সফল হবই। এই ঘোষণা শুনে আমি নিজেও উৎফুল্ল এবং আনন্দিত হয়েছিলাম। তবে এটাও সত্য যে আমি আগেই উল্লেখ করেছি স্বাধীনতার ঘোষণা বেতার কর্মীরা নিজ নিজ মতো করেই আগেই দিয়েছিলেন। এখানে একটি কথা বলা প্রয়োজন। 27 মার্চ চট্টগ্রাম বেতারের কয়েকজন কর্মচারী নিজ উদ্যোগে মেজর জিয়ার কাছে গিয়েছিলেন এবং তাকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। মেজর জিয়া নিজস্ব উদ্যোগে তাদের কাছে আসেননি। এটা ঠিক, জিয়া তাদের প্রস্তাবে সাড়া দিয়ে একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি নিজে স্বপ্রণোদিত হয়ে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেননি। 26 মার্চ দুপুরে এম এ হান্নান সাহেব স্বাধীনতার যে ঘোষণাটি পড়েছিলেন এবং 27 মার্চ সন্ধ্যার দিকে মেজর জিয়া যেটা পড়েন তার মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। 26 মার্চটা অনেকে হয়তো শুনতে পাননি, কারণ সেদিন তো সবাই ভিন্ন কারণে উদ্বিগ্ন হতবিহ্বল ছিলেন। তবে হান্নান সাহেবের
সাহেবের কথারও একটা মূল্য ছিল, যদিও তিনি বেসামরিক লোক ছিলেন, জাতীয়ভাবে পরিচিত ছিল না। অন্যদিকে যুদ্ধের সময় সামরিক বাহিনীর একজন বাঙালি মেজরের মুখে স্বাধীনতা ঘোষণার সম্পূর্ণ অন্য ব্যাপার ছিল। মেজর জিয়ার ঘোষণাটি কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা বলা চলে না। মেজর জিয়া রাজনৈতিক নেতাও ছিলেন না, স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো উপযুক্ত ব্যক্তিও ছিলেন না। যে ঘোষণা চট্টগ্রাম বেতার কেন্দ্রে তিনি দিয়েছিলেন, তিনি ঠিক একই ধরনের একাধিক ঘোষণা 26 ও 27 মার্চ চট্টগ্রাম বেতার থেকে বেশ কয়েকজন রাজনৈতিক ছাত্র নেতাও দিয়েছিলেন। এমনকি বেতার কর্মীরা একই ধরনের ঘোষণা দিয়েছিলেন। তবে মেজর জিয়ার এই ঘোষণাটি প্রচারের ফলে সারা দেশের ভেতরে সীমান্তে যারা মুক্তিযুদ্ধ শুরু করেছিলেন তাদের মধ্যে এবং সাধারণ মানুষ মনে সাংঘাতিক একটা ইতিবাচক প্রভাব পড়ে। সেই সংকটময় মুহূর্তে জিয়ার ভাষণটি বিভ্রান্ত ও নেতৃত্বহীন জাতিকে কিছুটা হলেও শক্তি ও সাহস দিয়েছিল। যুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনেছি এবং যুদ্ধের পরবর্তী সময়ে শুনেছি মেজর জিয়ার ঘোষণাটি তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কতটা উদ্দীপ্ত করেছিল। মেজর জিয়ার ঘোষণার মানুষ বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ, এইবার বাংলাদেশ সত্যি একটা যুদ্ধে নেমেছে। হান্নান সাহেব বা অন্য ব্যক্তিদের ঘোষণা ও মেজর জিয়ার ঘোষণার মধ্যে তফাৎটা শুধু এখানেই ছিল। মেজর জিয়া যে কাজটি করতে পেরেছিলেন তা করা উচিত ছিল জাতীয় পর্যায়ের প্রধান রাজনৈতিক নেতাদের এবং এর জন্য তাদের একটা পূর্ব পরিকল্পনাও থাকা প্রয়োজন ছিল। স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আরেকটি চরম সত্য বাস্তব কথা হলো 25শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী দ্বারা আক্রান্ত হওয়ার পর স্বাধীনতার ঘোষণা হলো কিনা তা শোনার জন্য সাধারণ মানুষ কিন্তু অপেক্ষাই করেনি। পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। কোনো ঘোষণা বা কারো আবেদন বা কারো নিবেদনের জন্য বাংলাদেশ মানুষ অপেক্ষা করেনি। সেই মুহূর্তে তারা আক্রমণের শিকার হয়েছে। সেই মুহূর্তে থেকেই যারা দেশের বিভিন্ন স্থানে যেমন চট্টগ্রাম, কুমিল্লা, জয়দেবপুর, ঢাকা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহের প্রায় সর্বত্র পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বাঙালি সামরিক বাহিনী, ইপিআর, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরাও সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সুতরাং কে স্বাধীনতা ঘোষণা দিল বা কখন দিল সেটা খুব একটা মূল্য রাখে না। স্বাধীনতার ঘোষণা আর ঘোষকের বিষয়টি আমাদের মুক্তিযুদ্ধকে খুব বেশি প্রভাবিত না করলেও পরবর্তী সময়ে অনেক বিভ্রান্তির জন্ম দিয়েছে। আমি মনে করি এই বিভ্রান্তির অবসান হওয়া উচিত। জিয়ার 26-27 মার্চের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই সারা দেশে বাংলাদেশের এর বাইরে যেসব বাঙালি ছিল তাদের মধ্যেও একটা প্রচণ্ড উদ্দীপনা সৃষ্টি হয়। এই সম্পর্কে কারো সন্দেহ থাকার কথা না। তবে এই ঘোষণায় আর কারোর মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার একমাত্র কারণ নয়। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো বলছি। আমি যুদ্ধে যাব, সেজন্য কারো ঘোষণার অপেক্ষা করিনি। আমি নিজেই সিদ্ধান্ত নিয়ে আমি যুদ্ধে যাব। 25শে মার্চের পর পূর্ব পাকিস্তানের অবস্থিত 5টি বাঙালি পদাতিক ইউনিট এবং কয়েকটি ইপিআর স্থানীয় জনগণের সঙ্গে নিয়ে প্রতিরোধ যুদ্ধ শুরু করে। ইউনিট বা ইয়ং উইং বিদ্রোহ করার পর এসব বাঙালি সামরিক ব্যক্তির ফিরে যাওয়ার সব পথ বন্ধ হয়ে যায়। ফিরে গেলে কোর্ট মার্শাল বা মৃত্যু অবধারিত, এটি তাদের খুব ভালো করেই জানা ছিল। তবে ফিরে গেলে কোর্ট মার্শাল কিংবা মৃত্যু হবে এই ভয় থেকেই যে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই কথাটি সম্পূর্ণ সত্যি নয়। আমি বলবো 95% সৈন্যই দীর্ঘদিনের বৈষম্য আর বঞ্চনার বিরুদ্ধে বিবেকের তাড়নায় যুদ্ধে যোগ দিয়েছিল। বিদ্রোহী সামরিক কর্মকর্তা ও সেনাদের পক্ষে পাকিস্তানি বাহিনীতে ফিরে যাওয়ার সব পথ রুদ্ধ হয়ে যায়। তাদের জীবনে মুক্তিযুদ্ধ হয়ে ওঠে একমাত্র লক্ষ্য, দেশকে পাকিস্তানের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্তি করে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া বাঙালি সৈনিকদের আর কোনো বিকল্প ছিল না। এ কারণে বিদ্রোহী সৈনিকেরা দ্রুততার সঙ্গে অস্থায়ী সরকার গঠন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক সহায়তা করেছিল। এপ্রিলের প্রথম দিকে প্রতিরোধ যুদ্ধ আস্তে আস্তে ঢাকা বিভিন্ন মফস্বল শহর থেকে সীমান্তের দিকে পৌঁছিয়ে যেতে থাকে। স্বল্প শক্তি আর প্রস্তুতহীন বাঙালি সেনাদের এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য ছিল না। বিদ্রোহী বাঙালি সেনারা ক্রমেই বুঝতে পারলেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধ জন্য তাদের মধ্যে সমন্বয় দরকার এবং স্থানীয় বিচ্ছিন্নভাবে শুরু হওয়া প্রতিরোধ যুদ্ধকে একটি একক নেতৃত্বের আওতায় আনা প্রয়োজন। সর্বোপরি যুদ্ধের বৈধতার জন্য রাজনৈতিক সরকার দরকার। স্বাধীনতার ঘোষণা
এই বোধ এবং ঘোষণা থেকেই হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে 4 এপ্রিল বিদ্রোহী সামরিক কর্মকর্তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম পদক্ষেপ। এই সভায় কর্নেল MAG ওসমানী সহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন কয়েকজন বেসামরিক কর্মকর্তা ও ভারতীয় প্রতিনিধিও। সেখানে তারা সিদ্ধান্ত দেন বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি সরকার গঠন করতে হবে। এই সরকার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। সেই সরকারের অধীনেই তাদের শুরু করা মুক্তিযুদ্ধ পরিচালিত হবে। বস্তুত মুক্তিযুদ্ধ চালানো এবং স্বাধীন সরকার গঠনের জন্য বাঙালি সৈনিকদের পক্ষ থেকে তখনই একটা দৃঢ় প্রতিজ্ঞা অবস্থান তৈরি হয়। এই সভায় বিদ্রোহী সেনারা কর্মকর্তারা বাংলাদেশকে 4টি সামরিক অঞ্চলে বিভক্ত করে এক একজনকে এক এক অঞ্চলের দায়িত্ব নেন। 4 এপ্রিল সেনা কর্মকর্তার সভায় সরকার গঠনের বিষয়ে গৃহীত সিদ্ধান্তটি ছিল যুগান্তকারী। এই সিদ্ধান্ত সম্পর্কে মেজর খালেদ মোশাররফ বীর উত্তম, পরে ব্রিগেডিয়ার, উল্লেখ করেছেন যে এছাড়া তাকে কর্নেল ওসমানীকে আরও অনুরোধ করা হয় আরও নেতৃত্বস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে অতি শীঘ্র আমাদের বাংলাদেশ সরকার গঠন করা হোক, যাতে আমরা বহির্জগতের স্বীকৃতি পাই এবং যুদ্ধের সময় রাজনৈতিক নেতৃত্ব পাই। যখন জাতি নেতৃত্বহীন নেতারা বিচ্ছিন্ন অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তখন সেনা কর্মকর্তাদের এই সুপারিশ অস্থায়ী গঠন এবং যুদ্ধের রাজনৈতিক ও নেতৃত্ব প্রতিষ্ঠার সহায়ক হয়। 26 মার্চের পর পাকিস্তান সরকার তার কূটনৈতিক তৎপরতা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছে যে পূর্ব পাকিস্তানের ঘটনাবলী পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। প্রাথমিকভাবে ব্রিটিশ সরকার পাকিস্তান সরকারের সঙ্গে সুর মেলায়, ফ্রান্সও তাদের সঙ্গে যোগ দেয়। ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক সহ মুসলিম দেশগুলো খুব দ্রুত পাকিস্তানের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে। সেন্ট্রাল ইস্টার্ন ট্রি অর্গানাইজেশন সেট্রো বা ENTO এ ব্যাপারে কাউকে হস্তক্ষেপ না করার আহ্বান জানায়। আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত পাকিস্তানের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেন। সেই তুলনায় মিশরের ভূমিকা ছিল কিছুটা নিরপেক্ষ। সর্ববৃহৎ শক্তিগুলোর মধ্যে সোভিয়েত ইউনিয়ন এই সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য পাকিস্তানি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। ইয়াহিয়া খান জবাবে ভারতের সমালোচনা করে বলেন, পূর্ব পাকিস্তানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। অন্যদিকে চীন অখণ্ড পাকিস্তানের পক্ষে তার সমর্থন ব্যক্ত করে এবং পাকিস্তানকে সামরিক ও আর্থিক সহায়তা প্রদানে অব্যাহত রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রাথমিক পর্যায়ে একটি শান্তিপূর্ণ সমাধানের পক্ষ ছিল। পরবর্তী সময়ে এই অঞ্চল শক্তির ভারসাম্য বজায় রাখা এবং পাকিস্তান প্রীতির কারণে যুক্তরাষ্ট্র তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে এ ধরনের একটি বৈরী আন্তর্জাতিক ও রাজনৈতিক পরিস্থিতি সরকার গঠনের অবশ্যম্ভাবী হয়ে পড়ে। তাজউদ্দিন আহমেদ 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে দিল্লিতে তিনি নিজেকে বাংলাদেশের সরকারি প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় দেন। তিনি এই পরিচয় দিয়েছেন যাতে ভারতের প্রধানমন্ত্রী তাকে সাক্ষাৎ দিতে সম্মত হন। এই সাক্ষাতের সময় ইন্দিরা গান্ধী বলেন, আমি আপনার কাছে থেকে কয়েকটি বিষয় জানতে চাই। আপনারা কি সত্যিকারভাবে স্বাধীনতা চান? প্রত্যুত্তরে তাজউদ্দিন পরিষ্কার বলেন, আমরা স্বাধীনতা চাই। তারপর ইন্দিরা গান্ধী বলেন, তাহলে আপনাদের অবিলম্বে স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করতে হবে। তাজউদ্দিন আহমেদ বলেন, আমরা করব। আলোচনার পর ইন্দিরা গান্ধী বলেছিলেন, আপনি নিশ্চিত থাকুন, আপনাদের স্বাধীনতার জন্য ভারতের পক্ষে যা সম্ভব সব কিছু করা হবে। যদিও তাজউদ্দিন আহমেদ নিজেকে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে পরিচয় দেন, কিন্তু তখনও বাংলাদেশের কোনো সরকার গঠন হয়নি। তাজউদ্দিন আহমেদ খুব বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব ছিলেন। আমি তাকে ভীষণভাবে পছন্দ করতাম। তিনি ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনৈতিক নেতা। তিনি ভেবেছিলেন রাজনৈতিক দিক দিয়ে যদি তিনি ভারতের সমর্থন পান তাহলে এই যুদ্ধের প্রস্তুতি নেওয়া অনেক সহজ হবে। সেজন্য দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক নেতা হিসেবে তিনি ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাজউদ্দিন আর রাজনৈতিক নেতারা যখন জানতে পারলেন বিদ্রোহী সেনা কর্মকর্তা ইতিমধ্যে রাজনৈতিক সরকার গঠনের প্রস্তাব করেছেন, তখন তারা আশ্বস্ত হন যে এইভাবে যে অন্তত যুদ্ধের জন্য কিছুটা অগ্রসর হওয়া গেছে। সেনা কর্মকর্তাদের এই কাজটি খুবই প্রশংসাযোগ্য ছিল। বিদ্রোহী সেনারা চিন্তা করেন যে তারা যদি রাজনৈতিক সরকারের অধীনে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারেন তাহলে যুদ্ধ করে একসময় না একসময় তারা দেশকে স্বাধীন করতে পারবেন। পরবর্তীকালে মইদুল হাসানের সঙ্গে আলোচনা চলেছিলেন। 24-25 মার্চ তথা প্রসঙ্গে তাজউদ্দিন আহমেদ শুনেছিলেন যে কোনো বিপদ দেখা দিলেই দলের তরুণরা কলকাতা, ভবানীপুর, বরিশালের
সালের প্রাক্তন এমপি চিত্তরঞ্জন সুতারের সঙ্গে যোগাযোগ করবেন। 1 এপ্রিল কলকাতা থেকে দিল্লি যাওয়ার আগে তাজউদ্দিন আহমেদ সেই ঠিকানায় তাদের খোঁজে গিয়েছিলেন। সেখানে তিনি কারো সাক্ষাৎ পাননি। 8 এপ্রিল সন্ধ্যায় দিল্লি থেকে ফিরে এসে তিনি আবারও ভবানীপুরে যান। সেখানে তিনি যুবনেতা ও তাদের সমর্থকদের সাক্ষাৎ পান। AHM কামরুজ্জামান, ব্যারিস্টার আমিরুল ইসলাম ছাড়া আওয়ামী লীগ, যুব ও ছাত্র সংগঠনের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতা সেখানে উপস্থিত ছিলেন। ভবানীপুরের গাজা পার্কের কাছে রাজেন্দ্র প্রাসাদ রোডের একটি বড় বাড়িতে ছিল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর অফিস ও অতিথি ভবন। কেবল যুবনেতারা নন, তাদের সমন্বয়কারী চিত্তরঞ্জন সুতারও সেখানে থাকতেন। জানা যায় এর সঙ্গে চিত্তরঞ্জন সুতারই ছিলেন যোগসূত্র। তাজউদ্দিন দিল্লি সফরে যান। রিপোর্টের খবরদার ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। ওখানে গিয়েই তাজউদ্দিন তাদের তীব্র বিরোধিতা ও নিন্দার মুখে পড়েন। তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়, যেমন কে তাকে দিল্লি যেতে বলেছে, কোন অধিকারে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ইত্যাদি। জ্যেষ্ঠদের মধ্যে কেবলমাত্র কয়েকজন তাজউদ্দিনকে সমর্থন করেন। যুবনেতাদের কূটনৈতিক নিন্দার মুখে উত্তেজিত না হয়ে তাজউদ্দিন তাদের জানান, দিল্লিতে সর্বোচ্চ মহলে আলাপ আলোচনার ফলে একটি সমঝোতায় আসা গেছে। এর ভিত্তিতে স্বাধীনতার পক্ষে যেসব উদ্যোগ নেওয়া হবে তা 10 এপ্রিল তাজউদ্দিন বেতার ভাষণের মাধ্যমে আকাশবাণী থেকে প্রচার করা হবে। সেই যুবনেতারা চিত্তরঞ্জন সুতার সহায়তায় ভারত সরকারের কাছে তাজউদ্দিন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তার বেতার ব্যক্তিত্ব বন্ধ করার দাবি পাঠান। কয়েকজন MNA এবং MP এই দাবিদানায় স্বাক্ষর করেন। তাজউদ্দিন সাহেব এতে বিচলিত না হয়ে সীমানা অতিক্রম করে সেসব সংসদ সদস্য ভারতে আসেন তাদের খুঁজে বের করেন এবং তাদের সঙ্গে আলোচনা করেন। তার এই প্রচেষ্টায় ভারত সরকার সহযোগিতা করে। দেশের ভবিষ্যতের কথা ভেবে তিনি যে কৌশল অবলম্বন করেছেন তা তাদের খুলে বলেন। তাজউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের সমর্থন লাভে সমর্থ হন। দর্শক বন্ধু, পরবর্তীতে আমাদের ভিডিওটিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।